পাঠ করছি মুম্মা মিত্রের লেখা গল্প একাকিত্ব। আমি সমীরা, মিসেস সমীরা দত্ত, বয়স 39, ওয়াইফ অফ ডাক্তার পরেশ দত্ত, রাদার উড বি বিপত্নিক ডাক্তার পরেশ দত্ত। এই অবধি ডায়েরির পাতায় লিখে অভিমানে চোখে জল চলে আসে সমীরার। কয়েকদিন হলো এই জিনিসটা খুব হচ্ছে। পরেশ সংক্রান্ত কোনো কথা উঠলেই ওভার রিয়াক্ট করছে সমীরার মন। এটা বুঝতে পারলেও ব্যাপারটা আউট অফ কন্ট্রোল, মানে চাইলেও নিজেকে আটকাতে পারছে না। আর কটাই বা দিন সে আছে এই পৃথিবীতে, তাও পরেশের কোনো হেলদোল নেই। হয়তো সে না থাকলেই পরেশ খুশি। দীর্ঘশ্বাস পড়ে সমীরার। মাম, রেড আর টার্কয়েজ দুটো জিন্সই বার করে রেখো কিন্তু। হাঁক আসে নিচ থেকে। বক্তা শ্রীমান পিকু। স্কুলে ক্লাস 6 হলেও বাড়িতে তিনি ক্লাস A+ ক্যাটাগরির বাসিন্দা। শ্রীমান ডাক্তার পরেশান দত্ত, থুরি পরেশ দত্ত, ক্লাস A। তারপর কাজের লোক, ড্রাইভার, দুধওয়ালা, পেপারওয়ালা ইত্যাদি। তারপর ঝর্তি পড়তি কোনো ক্যাটাগরি থাকলে সমীরা সেই ক্লাসে ফেলে নিজেকে। আবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ছেলেকে, রেডটা দিয়েছি, বাকি নিজে দেখে নে, আমি পারবো না। গলা তুলে বলতে পারে না, তাই কথাটা ছেলের কানে গেল কিনা সেটাও বুঝতে পারে না। বলে ঢোক গিলতে গিয়েই সেই বিভৎস ব্যথাটা শিঙ্গি মাছের কাঁটার মতো লাগে গলায়। কোঁকিয়ে ওঠে সমীরা। গত 3 দিনেই নরক যন্ত্রণা সহ্য করছে সে। অনেকবার বলেছে আগে পরেশকে, তখনও মেডিসিন দিত, খেলে কমেও যেত। আবার পরে আবহাওয়া একটু ঠান্ডা গরমের কম বেশিতেই ফিরে আসতো। এবার আর বলেনি, কিন্তু ব্যথাটা এবার আস্তে আস্তে সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। জল গরম করে খেয়ে নুন জল দিয়ে গার্গল করেও কমছে না। আগের বারের ওষুধের ফ্লাপ সিরাপের বোতলও বোধহয় কিলো দরে বেচে দিয়েছে মালতী। আজকাল নামটামগুলো মনেও থাকে না। ক্লুলেস হয়ে কাঁদো কাঁদো মুখে বসে থাকে সমীরা। কবে সে এতটা বাতিল হয়ে গেল সংসারে, যে সে বাঁচল কি মরল তাও কারো চোখে পড়ে না। গত পরশু থেকে গলার এই পেনের জন্য ভাত চটকে রুটি দুধে ফেলে সেমি লিকুইড করে খাচ্ছে একই টেবিলে বসে। বাপ মোবাইলে আর ছেলে ভিডিও গেমসে চোখ লাগিয়ে নিজের মতো খেয়ে প্লেট সিঙ্কে রেখে চলে যাচ্ছে হাত ধুয়ে। কেউ একবারও জিজ্ঞাসা করেনি যে সে ওভাবে খাচ্ছে কেন। সেও আর আগ বাড়িয়ে বলেনি। আজ 3টে ট্রিপের ফাইনাল প্যাকিং। দুপুর 2টোয় পিকুর স্কুল থেকে ওদের নিয়ে যাচ্ছে বিষ্ণুপুর আর কোথায় কোথায়। সেটা ট্রেন 12টার মধ্যে ওকে স্কুলে পৌঁছে দিতে হবে। কনসেন্ট লেটার নাকি পরেশ আগেই দিয়ে দিয়েছে প্যারেন্ট টিচার মিটিংয়ের দিনে। সমীরাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি। এই প্রথম বোধহয় পরেশ একা একটা প্যারেন্ট টিচার মিটিং অ্যাটেন্ড করলো। এর আগে বেশিরভাগ মিটিংয়েই তার দেখা পাওয়া ভার ছিল। এবার মিটিংয়ের দিনটা সমীরার কলেজের ব্যাচের রিইউনিয়ন একদিনের পরেই এই প্রথমবার পরেশ বলেছিল মিটিংটা ও অ্যাটেন্ড করবে। সমীরা যেন রিইউনিয়নটা মিস না করে। তার ফল হলো এই, পিকু, তার পিকু তাকে ছাড়া 7 দিন থাকবে, এমনকি পরেশও থাকবে না ওর সাথে। ভাবলেই গলার ব্যথাটা আরও টনটনিয়ে ওঠে সমীরার। এদিকে আজ সন্ধ্যাতেই ডুয়ার্সের ট্রেন তার। তার খুড়তুতো ভাই টুকাই, তার বউ মিমি আর কিছু বন্ধুবান্ধব। এরা প্রতি বছরই হেতাশেতা ঘুরতে যায়। ইচ্ছে থাকলেও সমীরার হয়ে ওঠে না। কোনো বছর ওদের ট্যুরের সময় পরেশ ব্যস্ত থাকে বা কলকাতার বাইরে থাকে, নয়তো পিকুর পরীক্ষা বা কিছু একটা থাকে, যার ফলে সমীরার আর যাওয়া হয় না। এবছর যখন টুকাই জিজ্ঞাসা করলো, ও প্রথমে নাই করেছিল। তার পরপরই শুনল পিকুর এই এক্সকারশনের খবর। আর মজার ব্যাপার হলো, টুকাইদের ট্যুরের ডেট আর পিকুর এক্সকারশনের ডেট প্রায় একই। খালি পিকু যাচ্ছে 5 দিনের জন্য আর টুকাইদের ট্রিপটা 7 দিনের। পরেশকে কথাটা বলতে ও আগেই হাত তুলে নিল। বলল ওর ব্যাঙ্গালোরে একটা কনফারেন্স পড়ব এই সময়। ফরেনের কিছু ডাক্তার প্রফেসর আসছে। ওর হসপিটাল ওর নাম রেকমেন্ড করেছে অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ। গোটা প্রসেসটা অনেক দিন ধরে চলে ফিক্স হয়েছে। ক্যান্সেল করার প্রশ্নই ওঠে না। তাই সমীরা চাইলে যেন একা চলে যায়। সমীরার সব রক্ত মাথায় চড়ে গিয়েছিল। নিজে থাকবে না, ছেলেটাকে পাঠিয়ে দিচ্ছে। কি মনে করে নিজেকে পরেশ? সমীরা কি বাড়ির ফার্নিচার, নাকি যে এক কোণে পড়ে থাকবে? ও সোজা টুকাইকে ফোন লাগায়, তোদের টিকিট কাটা হয়ে গেছে?
এখনও ওপেন হয়নি রে দিদি। তোরা যাবি তো এখনও বল, একসাথে কাটবো। আমি একা যাব, কনফার্ম। কেটে নিস, টাকা পাঠিয়ে দেবো তোকে, বলে ফোনটা কেটে দেয় সমীরা। পরেশ দত্ত এমন মানুষ যার সাথে বোধহয় একমাত্র শালগ্রাম শিলার তুলনা চলে। ওঠা বসা এক সমান, অন্তত সমীরা সংক্রান্ত ব্যাপারে। বিয়ের পর যখন সমীরা চাকরি করত, পরেশের কোনো আপত্তি ছিল না। পিকু হবার পরও কিছুদিন কন্টিনিউ করেছিল। তারপর একসময় সমীরার মনে হলো ও চাকরি করলে পিকুটার মানুষ হবে না। কাউকে কিছু না বলে দুম করে চাকরি ছেড়ে দিল। পরেশ তখনও কিছু বলেনি। এখন যখন পিকু বলে যে ওর বন্ধুর মায়েরা কেউ ব্যাংকে, কেউ কর্পোরেট সেক্টরে চাকরি করে, কেউ অ্যাডভোকেট, কারো শাড়ির বিজনেস, আর ওর মা শুধুই হাউস ওয়াইফ, তখনও পরেশ চুপ। একবারও ছেলেকে বলে না যে ওর মা যখন চাকরি করত ওর তখন রেপুটেশন কত ভালো ছিল, অফিসে কতটা এসেন্সিয়াল ছিল সমীরা। এটাই সমীরাকে হার্ট করে। ও তো নিজের জন্য চাকরি ছাড়েনি, যা করেছে ফ্যামিলির জন্য করেছে। কিন্তু কোনো অ্যাপ্রিসিয়েশন নেই পরেশের তরফ থেকে। আবার চোখে জল জমে। তুমি কটায় বেরোবে? না, সেরকম হলে আমি ড্রপ করে বেরিয়ে যেতাম। পরেশের গলা শুনে চটকা ভাঙে সমীরার। অতি কষ্টে একটা ঢোক গিলে বলে, দরকার নেই, তোমার উল্টো রাস্তা পড়বে, আমি ক্যাব নিয়ে নেব। ওকে, একবার হসপিটালে যেতে হবে, বেরোলাম, লাঞ্চের আগে চলে আসব। ও হ্যাঁ, গুলি জেঠু এটা পাঠিয়েছে রতনের হাতে, বলে ঠক করে একটা সাদা ছোট প্যাকেট ড্রেসিং টেবিলে রেখে বেরিয়ে যায় পরেশ। এই কি সেই পরেশ? সমীরা ভাবতে থাকে, যাকে ও ভালোবেসেছিল। যখন প্রথম পরেশরা সমীরাদের পাড়ায় থাকতে এলো, তখন ওর বাবা পরেশের বাবার সাথে আলাপ করিয়ে দিয়ে বলেছিলেন, সমু, ইনি হলেন দত্ত জেঠু, আমার সিনিয়র অফিস কলিগ। রিটায়ারমেন্টের পর পার্কের ওই পাশের ফ্ল্যাট বাড়িটায় শিফট করেছেন। একটু খেয়াল রাখিস তো মা, নতুন পাড়া, যদি কিছু অসুবিধা হয়। আর এই হলো পরেশ, পরমেশদার ছেলে, জুয়েল ছেলে, জয়েন্ট ক্লিয়ার করেছে। তো সায়েন্সের সাবজেক্টে কোনো হেল্প লাগলে ওকে বলতে পারিস। সেই প্রথম সমীরা দেখেছিল পরেশকে। স্পষ্টতই পরেশ তখন অস্বস্তিতে পড়েছে। 5.5 হাইটের চশমিশ শ্যামলা ছেলেটা বড়ই আনস্মার্টভাবে একটা বোকা বোকা স্মাইল দিয়ে তখন পালাতে পারলে বাঁচে। সেই সময় টুকাইয়ে ছিল সেখানে। টুকাই আর সমীরা মোটে 6 মাসের ছোট বড়। সমীরা বড় হওয়ার দৌলতে দিদিগিরি করলেও আদতে ওরা খুব ভালো বন্ধু। টুকাই ওকে বলেছিল, ও দিদি, এ তো পরেশের আত্মা রে। তারপর থেকে আজ অবধি পেছনে পরেশের অ্যাবসেন্সে টুকাই ওকে পরেশানদা বলেই উল্লেখ করে। কান মলে মলেও শোধরানো যায়নি। কিন্তু পরেশান মানুষ যে হাসতে পারে এটা জানা গেল পরেশ সরস্বতী পুজোর দিন সকালে একটা অ্যাক্সিডেন্ট হওয়ায়। সমীরা সেদিন নতুন কেনা কাঁচা হলুদ রঙের জামদানিটি গুছিয়ে পরে পাড়ার পুজোয় অঞ্জলি দিতে যাচ্ছে। রাস্তা দিয়ে ঘুরে গেলে 2 মিনিট বেশি লাগবে, তাই পার্কের মাঝে মাঝে শর্টকাট নিয়েছে। কে জানতো শীতকালে পার্কের মধ্যে এক জায়গায় বিটকেল কাদা হয়ে আছে। সেই কাদায় প্রথমে গাঁথল সমীরার এক পাটি হিল, তারপর সেটাকে টেনে তুলতে গিয়ে অন্যটা, তারপর দুটোকে নিয়ে কাদা ভেঙে যখন শুকনো ডাঙায় উঠল, তখন হলুদ জামদানির নিচে কাদার একটা সুন্দর বর্ডার, আর তার উপরে বেশ কাদা সুন্দর ছিটে। অত সুন্দর শাড়ির অবস্থা দেখে ও হাসবে না কাঁদবে? হঠাৎ শুনল কে হো হো করে হাসছে। রিফ্লেক্সে মুখ দিয়ে বেরিয়ে এলো, আজই কোথাকার, বলে মুখ তুলে দেখে, আরে এ তো দত্ত জেঠুর পরেশান, থুরি পরেশ। একটা নীল ডেনিম কালারের পাঞ্জাবি আর সাদা চুড়ি প্যান্টে বেশ লাগছে। কিন্তু সেই মুহূর্তে সমীরার ইচ্ছে করছিল এক খাবলা কাদা তুলে ওর ওই সাদা প্যান্টে ভালো করে লেপে দেয়। ব্যাটা গোমরা থেরিয়াম এখানে কেন? আর হাসার কোনো অকেশন পেল না। অসভ্য পাজি। ও কটমট করে তাকাতে পরেশ আরও খানিক হেসে বলল, তুমি এক্সপ্রেশনে না পাক্কা একটি মিরক্যাট, বলে আর এক প্রস্তে হেসে নিল। এদিকে কিছুদিন আগে সমীরা কোথাও একটা গোলগাল বেড়ালের ছবি দেখেছিল, তলায় লেখা ছিল পার্সিয়ান ক্যাট। ওর মনে হলো মিরক্যাট সেরকম কিছু একটা হবে। যাই হোক, ছেলেটা ওকে ঘুরিয়ে ফিরিয়ে কিউট বলেছে, এই ভেবে ওর রাগটা একটু পড়ে গেল। যাই হোক, হাসি থামিয়ে পরেশ বলল, এভাবে প্যান্ডেলে যেও না, আমাদের ফ্ল্যাটে গিয়ে আগে কাদা ধুয়ে নাও, না হলে হয়তো দাগ আর উঠবে না। 7-5 ভেবে সমীরা রাজি হয়ে যায়। পরেশদের ফ্ল্যাট 2nd ফ্লোরে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে পরেশ শুধু জিজ্ঞেস করেছিল, আজিটা ঠিক কী বস্তু?
সমীরা তড়বড় করে বলেছিল, আরে আজই মানে আজই। বেচারা পরেশ প্রথমে ভেবেছিল এত সুন্দর মেয়েটার বোধহয় একটু মাথার গণ্ডগোলও আছে। পরে বুঝেছিল ঠোঁটে গাঢ় লিপস্টিক মাখার দরুন ম্যাডাম প ফ ব ভ ম কিছুক্ষণের জন্য বর্জন করেছেন, পাছে লিপস্টিক উঠে যায়। তাই আজি আনে আজির অর্থ হলো আজি মানে পাজি। পড়াশোনায় খুব সিরিয়াস এই সাদা কালো ছেলেটার মনে আপাতত সিরিয়াসনেসের বর্মভেদ করে একটা সুন্দর মুখের অর্থহীন ছেলে মানুষে সেদিন বসন্তের রং ছড়িয়ে দিয়েছিল। দত্ত জেঠু ওকে দেখে খুব খুশি। সেই দিন ও প্রথম জানতে পারে যে পরেশ অনেক ছোটবেলায় মাকে হারিয়েছে। বাবা ছেলের সংসার শুনে ওর খুব কষ্ট হয়েছিল। বুঝেছিল কেন ছেলেটা এত অন্তর্মুখী আর কেনই বা মেয়েদের সাথে চট করে মিশতে পারে না। সেদিন দুজনে লাস্ট ব্যাচে অঞ্জলি দিয়ে ঘুরতে বেরিয়েছিল। অনেক কথা হয়েছিল একে অপরের পরিবার সম্পর্কে, ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। 90% বকবক সমীরাই করেছিল। যদিও মেডিকেলের ছাত্র বনলতা সেন পড়েছিল পরের কয়েক মাস ধরে রোজ। হয়তো সেদিনই আজকের এই সম্পর্কে সূত্রপাত হয়ে যায়। অতঃপর পরেশের সমীরাকে ও নিজের মতো আনস্মার্টভাবে প্রপোজ করা ও সমীরা সেটা অ্যাকসেপ্ট করা। বাড়ির লোকের কানে টুকাইয়ের বিবিসিগিরির এবং সকলের তরফ থেকে ওদের এই ভালোবাসাটিকে মেনে নেওয়া একদম মসৃণভাবে হয়ে গিয়েছিল। মাঝে খালি একটাই ছোট দুর্ঘটনা ঘটেছিল। সমীরা আফ্রিকার বন্যজীবন সংক্রান্ত একটা ফটো ক্যাটালগে মিরক্যাটের ছবি দেখতে পেয়েছিল। কিন্তু ততদিনে প্রেম কাহিনী অনেক দূর এগিয়ে গিয়েছে। একমাত্র একটি মানুষ একটু খুঁতখুঁত করেছিলেন এই বিয়েতে, সমীরার গুলি জেঠু। গুলি জেঠু সমীরার বাবার জ্যাঠার ছেলে। উনি চিরকুমার এবং নিজে হোমিওপ্যাথ ডাক্তার। ছোটবেলায় ওরা সব কজন ভাই বোন ছোট বড় শরীর খারাপে জেঠুর গুলি ওষুধই খেত। সেই থেকে উনি ওদের গুলি জেঠু। উনি একে তো অ্যালোপ্যাথ ডাক্তারদের দু চোখে দেখতে পারেন না, তারা নাকি খালি ছুরি কাঁচে ধরার তাল করে। তার উপর ডাক্তারদের জীবন বড় ব্যস্ত, তারা পরিবারকে সেভাবে সময় দিতে পারে না। যখন তখন ডাক পড়লেই ছুটতে হয়। এই রকম লাইফস্টাইলে তার আদরের অভিমানিনী ভাইজি কতটা কি মানিয়ে নিতে পারবে এই নিয়ে তার বিশেষ সন্দেহ ছিল। কিন্তু ভাইজির মুখ চেয়ে শেষ অবধি গুলি জেঠু সম্মতি জানান। গুলি জেঠুই তবে থেকে পরেশের একমাত্র সুপরামর্শদাতা হয়ে উঠেছেন। এরপর অবশ্য সংঘাতহীন যুগল জীবন, পিকুর আগমন ইত্যাদি ঘটেছে আপন ছন্দে। পরেশ আর পিকু সমীরার বিশ্ব সংসারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং সমীরা আস্তে আস্তে নিজেকে সমর্পণ করেছে তাদের এই অনুপরিবারটির মুখে হাসি ফোটাতে। বিগত কিছু বছর ধরে সমীরার এই গলা ব্যথাটা ওকে ভোগাচ্ছে। পরেশ ওষুধ দেয়, সেরে যায় ওষুধ খেয়ে, আবার ফেরত আসে। একসময় সমীরার মনে হয় জিনিসটা নর্মাল নয়, খারাপ কিছু। কিন্তু ঘর সংসার সামলে আর নিজের দিকে নজর দেওয়া হয় না। পরেশও বোধহয় আর খেয়াল করে না ব্যাপারটা। আর ঠিক এই জায়গাটায় সমীরার দুঃখ ফ্রাস্ট্রেশনের পর্যায়ে পৌঁছে গেছে। ও আশা করেছিল একজন ডাক্তার হিসেবে পরেশ নিশ্চয়ই ওর সমস্যাটাকে গুরুত্ব দেবে, কিন্তু তা হয়নি। মাঝে মাঝে ওর মনে হয় ওর অসুখটা সারার নয়, তাই হয়তো পরেশ আর গা করে না। যা ঠিক হবার নয় তার পিছনে সময় নষ্ট করার মতো অত বড় ডাক্তারের সময় কোথায়। 7-5 ভাবতে ভাবতে পিকুর ব্যাগ প্যাক করতে থাকে সমীরা। মোটামুটি যা লাগতে পারে প্লাস স্কুল যা যা দিতে বলেছে তার একটা লিস্ট করেছিল, সেই ধরে জিনিস ঢুকিয়ে রাখছে। পিকু লাফাতে লাফাতে এসে বলে, মাম আমি গোছাই। বাবি বলেছে নিজের জিনিস নিজে গোছাতে, বলে নিজে অপটু হাতে নিজের ব্যাগ গোছাতে শুরু করে। সমীরার ইচ্ছে হয় একটানে ব্যাগটা ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু তাহলে ছেলেটা দুঃখ পাবে ভেবে চুপচাপ উঠে বেডরুমে নিজের ট্রলিটা খুলে দেওয়ালের দিকে মুখ করে বসে থাকে। চোখ থেকে টপ টপ করে গড়িয়ে পড়ে শরীর আর মনের মিলিত কষ্ট। হঠাৎ খেয়াল হয় ফোনটা রিং হচ্ছে। টুকাই চোখ মুছে গলাটা যতটা পারে স্বাভাবিক করে ফোনটা রিসিভ করে। কিরে দিদি, প্যাকিং ডান? সব চেক করে নে ভালো করে, আর বেরোবার সময় আমাকে একটা কল করবি। পরেশান আত্মা কি তোকে ড্রপ করে যাবে না একা আসবি? সেটা তোর পরেশান আত্মাকেই জিজ্ঞেস কর, বলে কট করে ফোনটা কেটে দেয়। যা পারে করুক সবাই, ও আর কারোরটা ভাববে না। ওর জিনিসগুলো মোটামুটি গোছানোই ছিল, টুথপেস্ট, ব্রাশ, শ্যাম্পু, মোজা, টুকটাক কয়েকটা জিনিস। আর জন্মে পড়বে বলে ভাবিনি এমন কয়েকটা স্টাইলিশ উলেন টুপি আর ইয়াররিং ঠিক জায়গা মতো সেট করে ঢুকিয়ে উঠে পড়ে পিকুর কত দূর হলো দেখবার জন্য।
পিকু স্নান খাওয়া সেরে ওদের ড্রাইভার রতনের সাথে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যায়। যাবার সময় সমীরা যেতে চেয়েছিল, এখন কতদিন ছেলেটাকে দেখতে পাবে না। বুকটা টনটন করছিল, কিন্তু সে ছানা পাকা বুড়োর মতো বলল, মাম তুমি মন দিয়ে তোমার প্যাকিং করো, আমি তো বড় হয়ে গেছি, ঠিক চলে যাব রতন কাকুর সাথে বলে চকাশ করে এক হামি দিয়ে বাই করে চলে গেল। সমীরা হাত নেড়ে টাটা করলো বটে, কিন্তু গাড়িটা দৃষ্টির বাইরে যেতেই একটা দীর্ঘশ্বাস পড়ল। যদিও রতন খুব বিশ্বাসী, গুলি জেঠুরি দেওয়া লোক, তবু ও গেলে আরও খানিকক্ষণ তো দেখা যেত ছেলেটাকে। সে আসার দুদিন আগেই ও ফিরবে, না জানে কত কষ্ট হবে। পরেশের তো আর ছেলেকে দেখার সময় নেই, কিন্তু ছেলেও এখন বোধহয় সত্যি বড় হলো সমীরার, তার আর মাকে প্রয়োজন নেই। সমীরা ফিরে স্নান করতে ঢুকেছিল, বেরিয়ে দেখলো পরেশ ফিরে চেঞ্জ করে লাঞ্চের জন্য রেডি। খাবার টেবিলে কোনো কথা হলো না, ওর জিনিসপত্র অনেক আগেই বাঁধা ছাঁদা সারা। কনফারেন্সের ডেট ফাইনাল হবার দিন থেকে দেখছে পরেশ নিজের জিনিস নিজে, কাগজপত্র সময় পেলেই নিজে একটু একটু করে গুছিয়ে রেখেছে, স্ত্রীকে ট্রাবল দেয়নি। অথচ এর মধ্যে যে ওদের অ্যানিভার্সারিতে গত বছর থেকে প্রমিস করে রেখেছিল একটা রিভারসাইড রিসোর্টে একটা ক্যান্ডেল লাইট ডিনারের, সেটা বুক করেও আগের দিন ক্যান্সেল করেছে কাজের বাহানায়। ওর জীবনে প্রথম প্রায়োরিটি কাজ, তারপর বোধহয় পিকু। তার আর পর নেই, দীর্ঘশ্বাস ফেলে ভাবে সমীরা। বাড়ি থেকে বেরোবার আগে পর্যন্ত পরিবেশ থমথমে, মালতী রতন পর্যন্ত ঝড়ের পূর্বাভাস পেয়ে সন্ত্রস্ত। পরেশ আর একবার বলল, তুমি বললে আমি ড্রপ করে দিতে পারি। সমীরা কোনো উত্তর না দেওয়ায় কিছুক্ষণ অপেক্ষা করে পরেশ তৈরি হতে শুরু করলো। সমীরাও রেডি। মালতীকে সব কিছু ডিটেলে বুঝিয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে ক্যাব বুকিং করার জন্য মোবাইলে লোকেশনটা অন করলো। একটা বড় ট্রলি আর একটা মাঝারি হ্যান্ডব্যাগ, এই লাগেজ, বেশি চাপ নেই। ডেস্টিনেশন দিতে দিতে একটা ক্যাব এসে দাঁড়ালো সামনে। পরেশ পিছন থেকে বলে উঠল, আমি বুক করে দিলাম, তোমার বেরোতে দেরি হচ্ছে বলে। সমীরার একটা বাড়তি কথা বলার ইচ্ছে ছিল না, শুধু গলায় একটা অভিমান দলা পাকিয়ে উঠেছিল। পাছে সেটা প্রকাশ পেয়ে যায় সেই ভয়ে একবারও পরেশের দিকে না তাকিয়ে ক্যাবে উঠে গেল। একটাই ট্রলি, সেটা বসার সিটেই তুলে দিয়ে পরেশ ওটিপি দিতেই গাড়িটা স্টার্ট দিল। আর একটা কথাও হলো না দুজনের মধ্যে। ততক্ষণে রতন গাড়ি নিয়ে রেডি। পরেশ নিজের গাড়িতে উঠল। যখন সমীরার গাড়ি বাড়ি থেকে বেরিয়ে প্রথম বাঁক ঘুরছে, ও পিছু ফিরে দেখল পরেশের গাড়িও বেরিয়ে গেল। গাড়িতে বসে সমীরার চোখ আর বাধা মারল না, টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। তাড়াতাড়ি হ্যান্ডব্যাগটা খুলে সানগ্লাসটা বার করতে যাবে, চেনটা খুলে খেয়াল হলো বাইরে আলো কমছে। এখন সানগ্লাস পরলে সেটা হাস্যকর দেখাবে, তাই খুব কায়দা করে চোখের জলটা মুছে ফেললো। আর চোখ করে দেখলো ড্রাইভারের দিকে তাকিয়ে নেই তো লুকিং গ্লাস দিয়ে। হঠাৎ চেন খোলা হ্যান্ডব্যাগের ভেতরে একটা সাদা প্যাকেট চোখে পড়ল। এটা আবার কি? হাতে নিয়ে দেখছে প্যাকেটটা। ফোনে বোধহয় একটা মেসেজ টোন বেজে উঠল। গাড়িটাও আটকালো একটা সিগনালে। পরেশের মেসেজ, তোমাকে কিছু বলার ছিল, হ্যান্ডব্যাগটা চেক করে নিও, হ্যাপি জার্নি মিরক্যাট। সমীরার মাথা আবার গরম হয়ে গেল। এরকম মেসেজের দরকার কি? শুধু নিজের কথা জানানো। উল্টো দিকের মানুষটার কথা শোনার প্রয়োজন মনে করে না। যদিও কথা বলতে ওর অসুবিধাই হচ্ছে, তবুও এভাবে মেসেজ করার কোনো মানে হয় না। কি এমন মহাভারত বলার ছিল যে মেসেজ করে জানাতে হলো? আর মিরক্যাট, এই কথাটা তো সেই কবেকার। সেই সাদা প্যাকেটটা ভালো করে দেখল সমীরা। একটা খাম, মুখ খোলাই, ভিতরে একটা সাদা কাগজ, চিঠি। সমীরা নিভন্ত আলোয় পড়তে শুরু করলো। ডিয়ার মিরক্যাট, অনেক দিন চিঠি লিখি না, তার উপর জানোই তো ডাক্তারদের হাতের লেখা নিয়ে বড় দুর্নাম। জানি তোমার শরীর মন কোনোটাই ভালো নেই, বিরক্ত হবে, তাও জোর করে বলবো, এটা পুরোটা পড়ো। সমীরা, তুমি আমার দেখা এক স্বয়ংসম্পূর্ণ নারী, যে কোনোদিনই কারো মুখাপেক্ষী ছিলে না। সেই যোগ্যতা কেউ তোমাকে থালায় সাজিয়ে উপহার দেয়নি। স্কুল, কলেজ, অফিস সব জায়গায় তুমি নিজেকেই নিজে প্রমাণ করেছ, আর কারো বিশেষ অবদান তাতে নেই। সেই তুমি যখন নিজেকে বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন করলে আমার আর পিকুর জন্য, বিশ্বাস করো শ্রদ্ধায় তোমার প্রতি আমার মাথা নত হয়ে এসেছিল। কিন্তু আজ সেই একই কারণে আমার ভয় হয় সমীরা। এত বেশি ঘনিষ্ঠতা আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করছে না তো? গত 3 দিন তুমি গলার ব্যথায় কষ্ট পাচ্ছ, অথচ আমাকে জানানোর প্রয়োজন মনে করনি। এত পর হয়ে গেলাম আমি।
আমার যতদূর জ্ঞান বুদ্ধি করে দেখেছি তোমার সমস্যা কমে কিন্তু সারে না। তাই গুলি জেঠুর সাথে কাল কথা বললাম। উনি বললেন তোমার নাকি ছোটোবেলায় টনসিল ইনফেকশন হয়েছিল, সেটাই সম্ভবত ফিরে এসেছে আর ক্রনিক হয়ে গেছে। তোমার মায়েরও এই একই সমস্যা ছিল নাকি? তবে চিন্তা নেই, শুকনো ঠান্ডা জায়গায় গেলে ওটা কমে যাবে। তাও জেঠু রতনের হাত দিয়ে ওষুধ পাঠিয়ে দিয়েছেন। যদি খুব প্রবলেম হয় ওর ভেতরে খাবার ইনস্ট্রাকশন লেখা আছে, দেখে নিও। ওটা তোমার একটা ল্যামিনেটেড ফটো আইডি হ্যান্ডব্যাগের সামনের পকেটে দিয়ে দিয়েছি, ওটা লাগতে পারে। এখন লাগে। পিকুকে স্কুলের গ্রুপের সাথে ছাড়লাম বলে কষ্ট পেও না। ও তো বড় হচ্ছে, ওর নিজের একটা জগৎ তৈরি হবে এবার। চিরকাল ওকে শিশু করে রাখতে পারবে না তুমি, ওকে স্বাবলম্বী হতে দাও। আর ও যত স্বাবলম্বী হবে তুমি ততই আরও একাকিত্বে ভুগবে। তাই এবারে একটু বাঁধন আলগা দিয়ে আগের মতো হও। নিজেকে নিয়ে ভাবো, নিজের ভালো লাগার কিছু করো সমীরা। কারণ ইদানিং তুমি আর নিজেকে ভালোবাসো না, তাই তুমি ভালো নেই, আর তাই আমরাও ভালো নেই। আমার দিক থেকে বলতে পারি অনেক ভুল করে ফেলি, কখনো কখনো উপায় থাকে না, কারণ আমার পেশাটাই অমন। একটা মানুষ যন্ত্রণায় ছটফট করছে যেন না জানার ভান করে পার্টিতে গিয়ে সুস্বাদু খাবার যে আমার গলা দিয়ে নামে না সমীরা, এর জন্য ক্ষমা করো পারলে। তবে আমি কথা দিচ্ছি, নদীর ধারে বসে একটা সন্ধ্যায় সেই প্রথম দিনের মতো হবার চেষ্টা করব। তোমার সব জমা কথা শুনব। সেই সন্ধ্যাটা আসার আগেই দূরে সরে যেও না প্লিজ। তার চেয়ে বরং একটু দূরে ঘুরে এসো, একটু অক্সিজেন নিয়ে এসো। আমরা একটু তোমার অভাব বোধ করি, তোমাকে মিস করি। দুটো দিন বাপ বেটা নিজেদের মতো অবাধ্যতা করি, এইটুকু স্পেস নিজেকে দাও। আর আমার সেই পুরনো ঝগড়ুটে বকবকে মিরক্যাট হয়ে আমার কাছে ফিরে এসো। হ্যাপি জার্নি। ইতি তোমার পরেশান আত্মা। বাইরে রাস্তার আলো ঝলমল করছে, গাড়ি স্টেশন চত্বরে ঢুকে গেছে। সমীরা ক্যাব থেকে নেমে ট্রলিটা টেনে নামানোর চেষ্টা করছে। পিছন থেকে টুকাই আর ওর বন্ধুরা ওকে দেখতে পেয়ে হৈ হৈ করে এসে দিদি সরো সরো আমরা নামাচ্ছি বলে হাত লাগালো। সমীরা তাকিয়ে দেখলো দূরে এক গাদা ট্রলি, ব্যাগের ঢিপি পাহারা দিচ্ছে মিমি। ওকে দেখে হাত নাড়ল। ইতিমধ্যে ক্যাবটা বেরিয়ে গেল। এ কি, ভাড়া কে দিয়ে দিলি রে পাকামি করে? বলতে টুকাই এক লাফে সামনে এসে বলল, হে দেবী, কেউ দেয়নি, তোমার পতিদেবতাই পে করে দিয়েছেন। একে তো বলে বলে আমাদের ট্রিপ পিকুর এক্সকারশনের সময় ফিক্স করালো যাতে তুই যেতে পারিস। তারপর ট্রিপের আপডেট নিয়ে নিয়ে কানের পোকা বার করে দিয়েছে আমার। বলল তোর নাকি চেঞ্জ দরকার, নিজে আটকে গেছে, তাই আমাকে বলল জোর করে ধরে নিয়ে যেতে আমাদের সাথে। ব্যাপারটা কি বলতো? পরেশান আত্মা কি আবার তোর সাথে প্রেম টেম করছে নাকি? নইলে কেউ নিজের বউয়ের এত খেয়াল রাখে? টুকাই, কান ছিঁড়ে নেব কিন্তু, বউয়ের সামনে মার খাবি বলেই হেসে ফেলে সমীরা। তারপর আস্তে করে বলে, আজই কোথাকার, সেটা অবশ্য অন্য কাউকে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন।